ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। দেখুন আপনাদের লাইক কিন্তু আমার মোটিভেশনটাকে বাড়ায়, তার পাশাপাশি আমার এটাও ভালো লাগে যে কি আপনাদের লাইক করছেন মানে আমার কন্টেন্টটা আপনাদের ভালো লাগছে। তো যদি প্লিজ ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। দেখুন আজকে কিন্তু দুটো ভিডিও অলরেডি চলে এসেছে, যেটা মার্কেট রিলেটেড নিউজ এবং আরেকটা ব্রেকিং নিউজ। মার্কেট রিলেটেড নিউজ জাস্ট কিছুক্ষণ আগে এসছে, আর ব্রেকিং নিউজটা কি টাটা কনজিউমার এবং টাটা কফির যে মার্জার, সেই মার্জারের নিউজ কিন্তু চলে এসছে। তো এই ব্রেকিং নিউজটায় আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। কারণ কি দেখুন, টাটা কনজিউমার ওয়ান অফ দ্য বেস্ট কোম্পানি যে পারফরমেন্স করছে এখন হচ্ছে এফএমসিজি সেক্টরে। আপনি যদি আদার্স যেসব এফএমসিজি সেক্টরের কোম্পানি মানে এফএমসিজি সেক্টরে যেসব কোম্পানিগুলো রয়েছে, যেমন এইচইএল বলুন, কে ব্রিটানিয়া বলুন, ম্যারিকো বলুন, সব কটা কোম্পানি কিন্তু মানে একদম আস্তে আস্তে ধীরে সুস্থে চলছে। যেখানে 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোনটা হয়তো 70%, কোনটা 80% এরকম রিটার্ন দিচ্ছে 5 বছরে। কিন্তু এই টাটা কনজিউমার যে কোম্পানিটা, এই কোম্পানিটা কিন্তু 5 বছরে খুব ভালো একটা রিটার্ন দিচ্ছে 400%। তো এই কোম্পানিটার মধ্যে এখনও কি পোটেনশিয়াল আছে? তো সেই সব নিয়ে ডিটেলসে ডিসকাস করেছি, তো আপনারা চাইলে কিন্তু সেটা দেখে নিতে পারেন। এখন যে কোম্পানিটা নিয়ে আলোচনা করবো সেই কোম্পানিটা হচ্ছে কিন্তু আমাদের শেয়ার মার্কেটের হাতি বলতে পারেন। এত বড় কোম্পানি, যে কোম্পানিটা কিন্তু যেদিকে মুভমেন্ট নেবে সেদিকে কিন্তু মার্কেটকে হেলতে হবে, না গেলেও হেলতে হবে। তো সেরকম বড় একটা কোম্পানি নিয়ে আলোচনা করতে চলেছি। কোম্পানিটার মধ্যে কিন্তু ভালো আপসাইড পোটেনশিয়াল দেখা যাচ্ছে। তো চলুন আগে আমরা কোম্পানিটা দেখে নিই। কোম্পানিটার নাম হচ্ছে এইচডিএফসি ব্যাংক। দেখুন এইচডিএফসি ব্যাংক লাগাতার কিন্তু একটা কনসোলিডেটেড পিরিয়ডের মধ্যে চলছে। আমরা যদি চার্ট দেখলে দেখা যাবে 1 বছরের চার্ট দেখুন, কোম্পানিটা অনলি ফর কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে, অনলি ফর হচ্ছে 4-5% রিটার্ন দিয়েছে। ওকে, আপনি যদি চার্টটা দেখেন দেখবেন যে কন্টিনিউয়াসলি কিন্তু কোম্পানিটা ওপর নিচ এই হচ্ছে। ঠিক আছে, আপনি যদি 5 বছরের চার্ট দেখুন, 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে সেই একই রকম ব্যাপার দেখা যাচ্ছে কবে থেকে, অ্যাপ্রক্সিমেট কিন্তু যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চালু হলো তখন থেকে। তো এরকম চার্ট দেখার পিছনে আরেকটা কারণও ছিল, কারণ এইচডিএফসি ব্যাংক এবং এইচডিএফসি লিমিটেড যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটার সাথে মার্জ হয়েছে। তো স্বাভাবিকভাবেই এত বড় দুটো কোম্পানি, যে দুটো কোম্পানি মার্জ হয়েছে, লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি, সেই দুটো কোম্পানি মার্জ হওয়ার পরে তাদের বিজনেস তো একটু মানে ঠিকঠাক হতে সময় লাগবে। তো সেটাই বলতে পারেন যে ঠিকঠাক হতে সময় লেগেছে এতটা পিরিয়ড, যার জন্য কোম্পানিটা কিন্তু কনসোলিডেট করেছে। ঠিক আছে, তো সবাই এক্সপেক্ট করেছিল যে কি দুটো কোম্পানি যদি মার্জ হয় তাহলে কোম্পানিগুলোর ইনফ্লো হবে, কিন্তু দেখা গেল যে কোম্পানি দুটোর মার্জ হওয়ার পরে কিন্তু আউটফ্লো হয়েছে কিছুটা, যার জন্য এটাও একটা কারণ বলতে পারেন কোম্পানিটা নিচে থাকার পিছনে। তো এখন কিন্তু দেখা যাচ্ছে এই কোম্পানিটার খারাপ সময় শেষ। কেন বলছি দেখুন, আপনার যদি মনে হয় যে নিফটি হচ্ছে আজকে কত রয়েছে, প্রায় 22,000 ছুঁই, তো সেটা 30,000, 50,000, 1 লাখ পর্যন্ত যাবে নেক্সট আপনি 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, যত বছরই ধরুন না কেন। তাহলে কিন্তু এই এইচডিএফসি ব্যাংককে মুভমেন্ট করতে হবে। এইচডিএফসি ব্যাংক যদি মুভমেন্ট না করে তাহলে নিফটির ওই 30,000 বলুন, 50,000 বলুন, কি 1 লাখ বলুন, যাওয়া সম্ভব হবে না। তো দেখুন আরেকটা জিনিস মাথায় রাখবেন স্যার, যে আইটিসি কিন্তু লাগাতার চলছিল না। কোম্পানি বিজনেস ভালো করছিল, কোম্পানির প্রফিটেবিলিটি ভালো ছিল, সব ঠিকঠাক ছিল, কিন্তু কোম্পানি চলছিল না। অ্যাজ ইট ইজ কিন্তু এই কোম্পানিটা দেখা যাচ্ছে খারাপ সময় কিন্তু শেষ। অলরেডি 2 বছর কিন্তু হয়ে গেছে, 2021 থেকে 23, 24 আসতে চলেছে। তো এই কোম্পানিটা কিন্তু আপসাইড মুভমেন্ট এক্সপেক্ট করা যায়। কেন? আরেকটা কারণ এটা, যে এই গভর্নমেন্ট কী করতে চলেছে, রেট কাট করতে চলেছে। আর গভর্নমেন্ট যদি রেট কাট করে 2024-এ, তাহলে লোন সস্তা হবে, আর যখন লোন সস্তা হবে তখন কিন্তু এই কোম্পানিটার বিজনেস আরও বাড়বে। কারণ ব্যাংকের মেন বিজনেস কিন্তু লোন দেয় এবং সেখান থেকে কিন্তু ইন্টারেস্ট আর্ন করা। তো চলুন আমরা দেখে নিই, যে আমি যে বললাম যে নিফটিকে চলতে গেলে কিন্তু এইচডিএফসি ব্যাংকে চলতে হবে, এত বড় মানে ওয়েটেজ রয়েছে। চলুন একবার দেখেই নিই। দেখুন আমরা যদি নিফটির ওয়েটেজ দেখি তাহলে নিফটিতে ওয়েটেজ সবচেয়ে বেশি কার আছে, ফাইন্যান্সিয়াল সার্ভিস। কত আছে? 35.26। তাহলে নিফটিতে ফাইন্যান্সিয়াল সার্ভিসে হচ্ছে 35.26 রয়েছে। তো এবার যদি আমরা ইন্ডিভিজুয়ালি স্টকের দেখি তাহলে দেখুন আমরা এখানে দেখতে পারবো, দেখুন নিফটিতে এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ কী আছে, এইচডিএফসি ব্যাংকের ওয়েটেজ সবচেয়ে বেশি আছে 13.52। তাহলে বুঝতে পারছেন তো আমি কেন বললাম যে এই কোম্পানিটা অর্থাৎ এইচডিএফসি ব্যাংক যদি না চলে তাহলে নিফটিকে কিন্তু স্মুথলি ওপরে যাওয়া সম্ভব হবে না। তা নিফটি যদি মনে হয় আপনার ওপরে যাবে তাহলে কিন্তু এই ব্যাংকটাকেও ওপরে যেতে হবে। আর আমরা যে এখানে দেখালাম ফাইন্যান্সিয়াল সার্ভিসের ওয়েটেজ হচ্ছে 35.26। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিসটা কাদের নিয়ে হচ্ছে, দেখুন ইন্স্যুরেন্স সেক্টর বলুন, ব্যাঙ্কিং সেক্টর বলুন, এনবিএফসি সেক্টর বলুন, তো এদের সবাইকে নিয়ে কিন্তু এই ফাইন্যান্সিয়াল সার্ভিস। তো এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে এইচডিএফসি ব্যাংকেরই।
ঠিক আছে, যেখানে নিফটির মধ্যেও দেখালাম, এই ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যেও দেখালাম। এবার দেখুন ব্যাঙ্ক নিফটি, যে ব্যাঙ্ক নিফটিকে যদি নিফটিকে ওপরে যেতে হয় তাহলে ব্যাঙ্ক নিফটিকেও কিন্তু ওপরে যেতে হবে, অর্থাৎ ব্যাঙ্ক নিফটি যদি না চলে তাহলে নিফটিও চলবে না। কেন বললাম এই কথা? দেখুন ব্যাঙ্ক নিফটির মধ্যে এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ কত, প্রায় 30%। তারপরে কি আছে, আইসিআইসিআই ব্যাঙ্ক 22%, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক 9%, এক্সিস ব্যাঙ্ক প্রায় 10% দুটোই, ঠিক আছে। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটারও কত আছে ওয়েটেজ, 10% মতন। ইন্ডোসেন ব্যাঙ্ক কত আছে, 6%। এবার দেখুন তাহলে ফার্স্ট যে কটা ব্যাঙ্ক দেখলাম আমি ইন্ডোসেন পর্যন্ত, অর্থাৎ 1 2 3 4 5 6টা ব্যাঙ্ক, তো 6টা ব্যাঙ্কের ওয়েটেজ কিন্তু এই ফাইনাল বা ব্যাঙ্ক নিফটিতে সবচেয়ে বেশি। আর এই 6টা ব্যাঙ্ক কিন্তু হচ্ছে শুধু ইন্ডোসেন বাদ দিয়ে বাদবাকি প্রতি 5টা ব্যাঙ্ক কিন্তু কার মধ্যে আছে, ব্যাঙ্ক নিফটির মধ্যে রয়েছে। তো সরি, নিফটির মধ্যে রয়েছে। তাহলে বুঝতে পারছেন তো যে আমি যে বললাম যে ব্যাঙ্ক নিফটি না চললে কিন্তু নিফটি চলবে না। প্রায় 80% ওয়েটেজ কিন্তু এই 5টা কোম্পানি, যে প্রথম 5টা কোম্পানি, অর্থাৎ এইচডিএফসি বলুন, আইসিআইসিআই বলুন, কোটাক মহিন্দ্রা বলুন, অ্যাক্সিস বলুন আর স্টেট ব্যাঙ্ক বলুন, এই 5টা কোম্পানি কিন্তু হচ্ছে টোটাল কতটা, ব্যাঙ্ক নিফটির মধ্যে কিন্তু 80% ওয়েটেজ ক্যারি করছে। তাহলে এই 5টা কোম্পানি নিফটির মধ্যে রয়েছে, তো ফাইন্যান্সিয়াল সার্ভিসের মধ্যে রয়েছে কিন্তু, মাথায় রাখবেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যেই কোম্পানিটা নিফটির মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ নিয়ে রয়েছে, যে কোম্পানিটা এইচডিএফসি ব্যাঙ্ক নিফটির মধ্যে সবচেয়ে বেশি ওয়েটেজ নিয়ে রয়েছে, তো সেই কোম্পানিটা না চললে পরে নিফটি বা ব্যাঙ্ক নিফটি চলবে কী করে? তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা হচ্ছে একদম বেস্ট সময় হচ্ছে এই ব্যাঙ্কটা বাই করার। কারণ ব্যাঙ্কটা কিন্তু দেখুন অল টাইম যে হাই রয়েছে সেই হাইয়ের কাছাকাছি কিন্তু চলে এসছে। এই হাইটাকে ক্রস করলে কিন্তু এটা ফ্রেশ একটা হাইয়ের মুভমেন্ট, কিন্তু ভালো মুভমেন্ট দেখা যাবে এই কোম্পানিটার মধ্যে। কারণ এই কোম্পানিটার বিজনেস হচ্ছে সেরকম, যার জন্য এই কোম্পানিটা হচ্ছে নাম্বার 1 কোম্পানি হয়েছে এই সেক্টরের বা এই সেগমেন্টের। আমরা যদি মার্কেট ক্যাপ দেখি তাহলে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত, 12,97,000 হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ, ঠিক আছে। কোম্পানিটার পি রেশিও যদি দেখি, পি রেশিও একদম ঠিকঠাক জায়গায় রয়েছে, 19.2, হাই পি রেশিও নেই কোম্পানিটার। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় যদি দেখি তাহলে দেখা যাবে 6.24 রয়েছে, ঠিকঠাক আছে মোটামুটি। আর রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে 17.1 রয়েছে, এটাও ঠিকঠাক আছে। কোম্পানির ফেস ভ্যালু 1। তো আমরা আরও সিই এবং আরও ই যদি দেখলাম আর পি রেশিও দেখলাম, সবকটা কিন্তু একদম পারফেক্ট লেভেলে রয়েছে। দেখুন মার্কেট ক্যাপ অনুযায়ী কিন্তু এই কোম্পানিটা কি নাম্বার 1 কোম্পানি, সেকেন্ড কে আছে আইসিআইসিআই ব্যাঙ্ক, থার্ড কে আছে কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ক। আমরা যদি 2012 থেকে কোম্পানিটার প্রফিট দেখি ইয়ার অন ইয়ার বেসিস, তাহলে দেখা যাবে দেখুন 5,277, তারপরে 6,900, 8,700, 8,700টা কত হয়েছে, 10,700, 10,000, 12,800, 15,300, 15,300টা কত হয়েছে, 18,500, 22,400, 22,400টা কত হয়েছে, 27,200, 27,200টা কত হয়েছে, 31,800, 38,100, 38,100টা, 46,100, 46,100টা, 55,000। তাহলে আমরা যে 12 থেকে 2023 পর্যন্ত যে টাইম পিরিয়ডটা দেখলাম, যে কোম্পানিটার যে ইয়ার অন ইয়ার বেসিস যে প্রফিটটা দেখলাম, সেই প্রফিটটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েছে। কোম্পানি কিন্তু একবারও প্রফিট কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রফিট থেকে কিন্তু কমে। আমরা যদি কোম্পানিটার সেলস গ্রোথ দেখি, দেখুন সেলস গ্রোথ দেখলে দেখা যাবে কোম্পানিটা 10 বছরে কিন্তু 17%, 5 বছরে 15%, 3 বছরে 12%, কারেন্ট ইয়ারে 47%। আমরা যদি কোম্পানিটার প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখা যাবে দেখুন 5 বছরে 21% করে, 10 বছরে 21%, 5 বছরে 20%, 3 বছরে 19% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 31% করে প্রফিট গ্রোথ দেখিয়েছে। তো কোম্পানির যে সেলস গ্রোথ সেটাও মোটামুটি ঠিকঠাক আছে, কোম্পানির যে প্রফিট গ্রোথ সেটাও কিন্তু ঠিকঠাক রয়েছে। আমরা যদি স্টক সিজিআর রিটার্ন দেখি তাহলে 10 বছরে 18%, 5 বছরে 10%, কারেন্ট ইয়ারে কিন্তু 3 বছরে 6% এবং কারেন্ট ইয়ারে হচ্ছে 4%। তো 3 বছর আর 4 বছর কমার পিছনে কারণ হচ্ছে, কারণটা আমি প্রথমেই ডিসকাস করেছি, যে কি 2021-এর পর থেকে কিন্তু যে মার্জারের খবরটা, যে প্রথম তো ইউক্রেন রাশিয়া যুদ্ধ পড়লো, তারপরেই কোম্পানির এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি মার্জারের ব্যাপারটা আসলো, কন্টিনিউয়াসলি আরবিআই রেট হাইক করতে শুরু করলো। তো এইসব ব্যাপারগুলো কিন্তু ইম্প্যাক্ট করেছে এই ব্যাঙ্কটাকে। শুধু এই ব্যাঙ্ক না, শুধু আইসিআইসিআই ব্যাঙ্ক বাদ দিয়ে কিন্তু দেখা যাবে যে সবকটা ব্যাঙ্কের কিন্তু একই অবস্থা প্রায়। তো রিটার্ন অন ইকুইটি যদি দেখি তাহলে দেখা যাবে দেখুন 17% করে রয়েছে, তো ঠিকঠাকই আছে। আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, দেখুন সেপ্টেম্বর 2023 প্রোমোটারের কত পার্সেন্ট, 0% কিন্তু স্টেক রয়েছে প্রোমোটারের কাছে, অর্থাৎ প্রোমোটার বলতে কিছু নেই। কোম্পানিটা ওয়েল ম্যানেজ কোম্পানি এবং এই কোম্পানিগুলোকে ম্যানেজ করে কে আরবিআই। তো দেখুন এফআইএস কতটা রয়েছে, 52.1% এবং ডিআইএস হচ্ছে 30.6%। তো দুজনা মিলে কতটা স্টেক হোল্ড করছে, দুজনা মিলে কিন্তু 82%-এর ওপরে কিন্তু স্টেক হোল্ড করছে। এইটা হচ্ছে এই কোম্পানিতে দেখার বিষয়। কারণ দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর যারা, তাদের কাছে কিন্তু আমাদের কাছ থেকে আরও বেশি তথ্য কিন্তু থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই ফরেন পোর্টফোলিও ইনভেস্টর এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর তারা ভরে ভরে এই কোম্পানিটাকে নিয়েছে, শেয়ার কিনেছে। কেন? কারণ কোম্পানির মধ্যে দম আছে বস। দেখুন পাবলিক কতটা স্টেক হোল্ড করছে,
17.2% স্টেক হোল্ড করছে। তো আমরা যদি ইনস্টিটিউশন ইনভেস্টারের মধ্যে যাই, ইন্ডিভিজুয়ালি যদি দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন মিউচুয়াল ফান্ড কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট 20% স্টেক হোল্ড করছে। 556টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে দেখুন সবচেয়ে বেশি স্টেক আছে কার, SBI 5.71%, HDFCর কতটা রয়েছে, HDFC 2%-এর ওপরে স্টেক হোল্ড করে রয়েছে, UTI প্রায় 2%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে, ICICI মিউচুয়াল ফান্ডও কিন্তু 2.5%-এর কাছাকাছি স্টেক হোল্ড করে রয়েছে, নিপন 1.30% স্টেক হোল্ড করে রয়েছে। ফরেন পোর্টফোলিও ইনভেস্টার কত, 48.89% স্টেক হোল্ড করে রয়েছে, যেখানে 2522টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, ঠিক আছে। যেখানে সিঙ্গাপুর, গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর কতটা, 2.28% স্টেক হোল্ড করে রয়েছে, এবং ইনভেস্টকো ডেভেলপিং মার্কেট ফান্ড 1.20% স্টেক হোল্ড করে রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানিও এখানে রয়েছে। ইন্স্যুরেন্স কোম্পানি কত, 8.74% স্টেক, 224টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে। দেখুন LIC একা 5% স্টেক হোল্ড করে রয়েছে, আর NSP ট্রাস্ট যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিটা 1.50% স্টেক হোল্ড করে রয়েছে। তাহলে কেন এত স্টেক হোল্ড করে রয়েছে? কারণ আমি প্রথমেই বলেছি যে এই কোম্পানিটা কিন্তু আমাদের শেয়ার মার্কেটের হাতি, আর আপনি যে কোনো ব্যাংকে FD করার থেকে ওই 12 বছর 13 বছরের ডবল পাওয়ার থেকে কিন্তু আপনি আরামসে এই স্টকটাকে কিন্তু বাই করতে পারেন, যেখানে কিন্তু এই ব্যাংকটা আপনাকে কিন্তু মানে 12 বছরে যা দেবে তার থেকে কিন্তু কয়েক গুণ রিটার্ন বেশি বানিয়ে দেবে। ট্রাস্টের ব্যাংক, ট্রাস্ট করা যায় এই ব্যাংকে, কারণ এই ব্যাংকটা হচ্ছে সেরকমই ব্যাংক যার জন্য এই ব্যাংকটা এত বড় ব্যাংক হয়েছে ভারতবর্ষের মধ্যে, ঠিক আছে। তার জন্যই কিন্তু ফরেন পোর্টফোলিও ইনভেস্টাররা ভরে ভরে এখানে পয়সা রাখছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টাররা কিন্তু ভরে ভরে পয়সা রাখছে। তো আপনিও কিন্তু চিন্তাভাবনা করতে পারেন এই ব্যাংকটা, কারণ এই ব্যাংকটার খারাপ সময় কিন্তু স্যার শেষ। আপনি যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখুন ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে ব্যাংকটা 1999 সাল থেকে কিন্তু কত, 30,853 গুণ, মানে 308 গুণ, অর্থাৎ 30,853%, 308 গুণ প্রফিট কিন্তু শেয়ার হোল্ডারদের বানিয়েছে, যে 1999 থেকে এই ব্যাংকে স্টেকটা হোল্ড করছে। তাহলে বুঝতে পারছেন তো? তো সেই জায়গায় দাঁড়িয়ে বস, এবার হচ্ছে আপনার চিন্তাভাবনা। আমি জাস্ট ডিটেলসে জিনিসটা নিয়ে আলোচনা করলাম। এই ব্যাংকটার কিন্তু আপসাইড পোটেনশিয়াল দেখা যাচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই ব্যাংকটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, কারণ আমি সেবি রেজিস্টার্ড কোনো পার্সন নই। তো আমি জাস্ট স্টকটা নিয়ে আলোচনা করলাম আপনাদের লার্নিংয়ের জন্য, যে আমার এই আলোচনাটা আপনাদের সহযোগিতা করবে এই ব্যাংকটাকে মানে নিয়ে থিঙ্কিং করার জন্য। এই ছিল আজকে আলোচনাটা যদি ভালো লাগে, যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।